আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভের প্রথম থিওরি ক্লাস। তো ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভ অ্যাকচুয়ালি ফিজিক্স রিলেটেড একটা সাবজেক্ট। ট্রিপলিতেও পড়ানো হয়। তো আপনাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেটা যদি আমি একটু দেখি। এটা হচ্ছে আপনাদের সিলেবাস। আমাদের কিভাবে শুরু করব সেটা আমি একটু দেখাই। আপনাদের কোর্সটা প্রথম শুরু হচ্ছে যেহেতু ইলেক্ট্রোম্যাগনেটিক, দ্যাট মিনস ইএনএম। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফোর্স যাই বলেন, আর এম হচ্ছে ম্যাগনেটিক ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ড। দেন হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে ওয়েভ। তো প্রথমে আমি ইলেকট্রিক ফিল্ড নিয়ে একটা ক্লাস নিব, একটা ক্লাস বা দুইটা ক্লাস যাই হোক। দেন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমি আলোচনা করব। দেন হচ্ছে ওয়েভস নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, এগুলা জানতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেন হচ্ছে আপনাদের এটাকে কি বলে, ভেক্টর এবং স্কেলার কোয়ান্টিটিস, এগুলো আমাদের জানতে হবে। তো প্রথমে যেটা আপনাদের সিলেবাসে শুরু হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড নিয়ে। ইলেকট্রিক ফিল্ড দুই ধরনের হয়, স্ট্যাটিক এবং আরেকটা হয় ডাইনামিক। তো স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড নিয়ে প্রথমে দেওয়া আছে, এগুলো আমি প্রথমে পড়াবো। গাউস ল, পরে হচ্ছে আপনাদের ইলেকট্রিক ফিল্ড রিলেটেড ক্যাপাসিট্যান্স এন্ড ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, এগুলো পড়াবো। দেন ইলেকট্রিক ফিল্ড শেষ হলে আমরা যাব ম্যাগনেটিক ফিল্ডে, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডে। তো এভাবে যাব। দেন আস্তে আস্তে আমরা একসময় যাব ম্যাক্সওয়েল ইকুয়েশন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন কিছু প্লেন ওয়েভ সহ আরো কিছু ওয়েভ বিহেভিয়ার, যেটা পার্টিকুলার ওয়েভ বিহেভিয়ার, এগুলো আমরা দেখব। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করতেছি, তো প্রথমেই বুঝতে হবে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড কি, বা আমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ডটা অনুভব করি। যেমন হয়তো আপনারা অনেকে শীতকালে দেখছেন, মানে এটা কমন একটা উদাহরণ, যে চুল আঁচড়ানোর পর চিরুনিটা আপনি যদি কাগজের টুকরার মধ্যে কাছাকাছি আনেন, দেখবেন যে এক ধরনের কাগজের টুকরাটা চিরুনির মধ্যে লেগে যাওয়ার ট্রাই করে, মানে তাকে আকর্ষণ করে এরকম একটা type। তো ওই জিনিসটা হয় অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ফোর্সের কারণে। ইলেকট্রিক্যাল ফোর্স যেটা, এটার কারণে হয়। মানে চার্জ তৈরি হয়, অপোজিট চার্জ, এবং অপোজিট চার্জ গুলো একজন আরেকজনকে আকর্ষণ করে। তো তখন আপনারা ওইভাবে একটা ফোর্স পায়। ফোর্স পাইলে আপনারা, এটা আমরা বলি ইলেকট্রিক ফোর্স বলি। তো চার্জ ক্রিয়েট করতে হবে, দেন ইলেকট্রিক ফোর্স পাবো আমি। এখন আসে ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স কিভাবে ক্রিয়েট হয়? ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হইতে হলে আপনার কমন একটা উদাহরণ হচ্ছে, আপনারা যদি এটাতে ধরেন একটা, ওই আগে আমরা করতাম যেটা, যে একটা চুম্বক গাড়ি, খেলনা গাড়ি ব্যাটারি থেকে, থেকে চুম্বকটা খুলে নিয়ে আমরা যখন একটা বালুর মধ্যে ঘষতাম, দেখা যেত যে বালুগুলো চুম্বকে পরিণত হয়ে গেছে এবং ওগুলা ওই চুম্বককে আকর্ষণ করতেছে। তো ওই আকর্ষণটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফোর্সের কারণে হয়। তো ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে আপনার একটা ম্যাগনেট থাকা লাগবে, এবং সেই ম্যাগনেটের কারণে আরেকটা ম্যাগনেটিক ম্যাগনেটাইজ করতে পারবে আরেকটা বস্তুকে। তো ওইভাবে আপনার ম্যাগনেটিক ফোর্স পাই। তো দেন এই ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স ইউজ করে আমরা, মাইকেল ফ্যারাডে নামের একজন বিজ্ঞানী আছেন, উনি আপনাদের কিছু ল দিছে, যেটা আমরা এখন আধুনিক জেনারেটর বা মোটর বা ট্রান্সফরমারে ওই ল গুলো আমরা ইউজ করি। দেন ফ্যারাডের ল কে আবার ম্যাক্সওয়েল, যিনি আরেকটু ইমপ্রুভ করে, ফ্যারাডের লটারে ইমপ্রুভ করে ম্যাক্সওয়েল চারটা ল দেয়। তো এই চারটা ল খুবই ইম্পর্টেন্ট, আমরা হয়তো ওটার অ্যানালাইসিস গুলো আমরা দেখবো একেবারে শেষের দিকে। তো প্রথমে আমরা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড এসব নিয়ে আলোচনা করি। তো যেহেতু প্রথমে বলছিলাম যে ওই যে চুল আঁচড়ানোর পর সেটা কাগজকে আকর্ষণ করে, এটা কিভাবে হয়? এটারে হয় আপনার যে কোনো বস্তুকে যখন আপনি কোনো কিছু দিয়ে ফ্রিকশন ক্রিয়েট করেন, ফ্রিকশন মানে ঘর্ষণ ক্রিয়েট করেন, তখন দেখা যায় যে বস্তুটার একটা প্রান্ত, ধরেন একটা বস্তু, এটার আপনি কোনো কিছু দিয়ে ঘষছেন, ধরেন এটা আপনার এক্স, বস্তুটা হচ্ছে এক্স, আর যে জিনিসটা দিয়ে ঘষছেন, তো দেখা যায় যে সেই বস্তুটা ধরেন মনে করেন ওয়াই। তো দেখা যায় যে যখন ঘষেন বা ফ্রিকশন ক্রিয়েট করেন, তখন এখানে কিছু প্লাস ক্রিয়েট হয়, প্লাস চার্জ ক্রিয়েট হয়,
ক্রিয়েট হয় বলতে গেলে কি চার্জ থাকে, যেকোনো বস্তু চার্জ থাকে, কিন্তু চার্জ গুলোর একটু ডিস্ট্রিবিউশন হয় নতুন, নতুন একটা ডিস্ট্রিবিউশন হয়। আগে ধরেন সব জায়গায় সমানভাবে ছিল, এখন ধরেন এই জায়গায় খুব প্লাস চলে আসছে। তো এই জায়গায় প্লাস আসলে সে কি করবে, যেটা দিয়ে ঘটছেন সেটা হয়তো ধরেন নেগেটিভ, হ্যাঁ সেটা হয়তো ধরেন নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভ হয়ে যাওয়ার কারণে প্লাস গুলা নেগেটিভ কে এক ধরনের আকর্ষণ করে। তো আকর্ষণ করার কারণে একটা ফোর্স ক্রিয়েট হয়, সেটা বলা ইলেকট্রিক ফোর্স। তো দেখেন এখানে চার্জ গুলো কিন্তু এক জায়গায় স্থির অবস্থায় আছে, চার্জ গুলো কিন্তু গতিশীল না, এটাও স্থির, এখানে চার্জ গুলাও স্থির। তো যখন এরকম স্থির অবস্থা থাকে তখন সেটা বলা হয় স্ট্যাটিক। আপনার এটা বলা হয় স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, চার্জ গুলো আপনার স্থির হয়ে এক জায়গায় আছে এবং সেটার কারণে আপনারা একটা ফোর্স পাচ্ছেন। তো ওই জন্য এটা বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিক। তো এখানে দেখানো হয়েছে যেমন একটা মাইনাস চার্জ আর একটা মাইনাস চার্জ যুক্ত বস্তুকে কি করবে, বিকর্ষণ করবে। সেম ভাবে একটা প্লাস চার্জ বস্তুকে বিকর্ষণ করবে বা রিপেল করবে। ইংলিশে বলা হয় রিপেল করবে। আর যদি উল্টাটা হয়, একটা মাইনাস চার্জ আর একটা প্লাস চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তো এভাবে আপনারা রাবিং করা বোঝাচ্ছে, মানে ঘষা, যেটা আমরা বলি বাংলায় ঘষা, রাবিং করার মাধ্যমে আমরা এভাবে চার্জ ক্রিয়েট করতে পারি। এখানে লেখা আছে রাবিং চার্জেস অবজেক্টস বাই মুভিং ইলেকট্রন ফ্রম ওয়ান টু আদার। মানে আপনি যখন ঘষছেন তখন ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে এক জায়গায় জমা হয়, যেন ওটার কারণে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাই। এখন আসেন এই চার্জ অ্যাকচুয়ালি কই থেকে আসে। নর্মাল একটা জিনিস, পানির উদাহরণ দিয়ে যদি আমি দিই, পানি ইজ ইকুয়াল টু কি H2O, ঠিক না? এই যে দুইটা হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেন থাকে। তো পানি কি চার্জ যুক্ত? পানি চার্জ যুক্ত না, কিন্তু পানির মধ্যে চার্জ আছে। সরি, পানির মধ্যে চার্জ আছে, দুইটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ। সরি, দুইটা নেগেটিভ চার্জ। অক্সিজেনের যোজনী আমরা জানি যে হচ্ছে 2 আর কি, আর হাইড্রোজেনের 1। তাহলে এভাবে ডিস্ট্রিবিউশন হলে দেখেন দুইটা পজিটিভ চার্জ, দুইটা আলটিমেটলি দুইটা নেগেটিভ চার্জ, যার কারণে নিউট্রাল হয়ে যায়। কিন্তু ওই যে যখন বললাম না যে রাবিং করবেন, তখন কি হয়, এই মাইনাস চার্জ এবং প্লাস চার্জ গুলা একটু ডিসপ্লেসড হয়ে এক জায়গায় চলে আসে, তখন ওভাবে আপনার একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। তো অ্যাটমের মধ্যেও সেম, এটা হচ্ছে আপনার একটা আহ, পানির অণু। এখন যেটা আপনি যদি পানি অণু এভাবে দেখছেন যে অক্সিজেন নেগেটিভ চার্জ, হাইড্রোজেন পজিটিভ চার্জ, যদি আপনি নিউক্লিয়াস হিসেবে দেখেন, একেবারে আরো ক্ষুদ্রভাবে চিন্তা করেন, এটা তো উপর থেকে। এখন ধরেন আপনি হাইড্রোজেনের অ্যাটম দেখেন, হাইড্রোজেনের অ্যাটমে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ। নিউক্লিয়াসের এখানে কি থাকবে, সকল পজিটিভ চার্জ মানে প্রোটন এবং নিউট্রন থাকবে। এবং ইলেকট্রন কি করে, ওই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে, যে যে ইলেকট্রন আমার, এটা প্রোটনকে কেন্দ্র করে ঘুরবে। তো যখন ঘুরবে তখন একটা ইলেকট্রনের ক্লাউড সৃষ্টি করে, যখন ঘুরে একটা ইলেকট্রনের ম্যাগ সৃষ্টি করে। তো ম্যাগ গুলা আপনার ওই পজিটিভ চার্জের আশেপাশে থাকে। তো ওইভাবেও একটা এক ধরনের স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। তো এটা অ্যাকচুয়ালি আপনার ওই সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপেটাল ফোর্সের মাধ্যমে ব্যালেন্স হয়। ওই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে ব্যালেন্স হওয়ার মাধ্যমে ইলেকট্রন গুলা রিসাইড করে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এখন কথা হচ্ছে যে আমাদের এই চার্জ গুলা কিসের মাধ্যমে পরিবহন হয়। চার্জ গুলো অ্যাকচুয়ালি কন্ডাক্টরের মাধ্যমে পরিবহন হয়। কন্ডাক্টর ইজিলি চার্জকে পরিবহন করতে পারে, কিন্তু ইনসুলেটর চার্জ পরিবহন করতে পারে না। এখানে লেখা আছে কন্ডাক্টর চার্জ ফ্লোস ফ্রিলি, মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ ইজিলি ফ্লো করতে পারে। এটা একটা উদাহরণ হচ্ছে মেটাল। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, অলমোস্ট নো চার্জ ফ্লোস, মানে কোনো চার্জই ফ্লো হয় না ইনসুলেটরের মধ্যে। তার রেজিস্ট্যান্স অনেক হাই, ইনসুলেটরের আরটা অনেক হাই। আমরা আগে হয়তো আপনারা পড়ে আসছেন রেজিস্ট্যান্স যেটা অনেক হাই, বাট কন্ডাক্টরের রেজিস্ট্যান্স খুবই কম, ইনসুলেটরটা হাই, এটা মনে রাখবেন। তো যার কারণে এখান থেকে ইজিলি চার্জ পরিবহন করতে পারে না। বাট কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা খুব কম হওয়াতে আপনার চার্জটা ইজিলি ফ্লো করতে পারে। ডাউন অ্যারো দিয়ে বোঝাচ্ছে কম রেজিস্ট্যান্স। তো তাপমাত্রা বাড়ালে আবার রেজিস্ট্যান্স বেড়ে যায়, কারণ চার্জের মধ্যবর্তী সংঘর্ষ বাড়ে, তখন রেজিস্ট্যান্সও বাড়ে, মানে ঝামেলা বাড়ে আর কি।
তো কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝে আরেকটা বস্তু আছে সেমিকন্ডাক্টর বলে। এরা চার্জ পরিবহন করে, বাট এদের চার্জ পরিবহনটা আপনার কন্ট্রোল করা যায়। আপনি যদি কিছুটা মেকানিজম ফলো করার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে একটা দেখা যায়, এখানে একটা চার্জ যুক্ত বস্তু পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে নিউট্রাল বস্তু, মানে এখানে কোনো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান। যখন আপনি মেটাল দিয়ে দুটো বস্তু কানেক্ট করে দিচ্ছেন তখন কি হয়, চার্জ এখান থেকে মেটালের মাধ্যমে নিউট্রালে চলে যাবে। হ্যাঁ, কারণ এখানে চার্জ যেহেতু নাই, তো নিউট্রালে সব ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে। এখানে তিনটা চার্জ থাকলে এখানেও তিনটা চার্জ হবে। তো কারণ মেটালটা হচ্ছে কন্ডাক্টর, কিন্তু উড যেটা সেটা হচ্ছে ইনসুলেটর, মানে কাঠ। কাঠ ইনসুলেটর হওয়ার কারণে এখান থেকে চার্জ এখানে যাবে না, কারণ সে পরিবহন করতে পারে না। বাট উডকে পরিবহন করানো হয় যদি আপনি ভেজান, মানে পানিতে যদি ভেজান তাহলে উডটা পরিবহন করে। কারণ পানিতে ভিজাইলে আপনি কি হয়, আপনি দেখছেন না যে হাইড্রোজেন এবং অক্সিজেন পজিটিভ নেগেটিভ চার্জ যুক্ত থাকে। হ্যাঁ, তো ওরা তখন চার্জ পরিবহন করতে পারে। পানি এক ধরনের কন্ডাক্টর, কিন্তু কম, মানে অত ভালো কন্ডাকশনে যায় না, বাট কম, মোটামুটি কন্ডাক্ট করে। বৃষ্টির পানির সময় অনেক সময় আমরা দেখা যায় যে ওই পিলারের এখানে কেউ দাঁড়ায় না বা ধরি না, বা যখন বন্যা বা এরকম সামথিং কিছু, আপনি যদি অনেক সময় মাঝে মাঝে শক খায়, হ্যাঁ শক খেলে এই পানির কারণে হয়, পানি পরিবহন কন্ডাকশনের কারণে এরকম হয় জিনিসটা। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনার এই, আমি যে বললাম যে আপনি প্রথমে বলছিলাম যে আপনি কি ঘর্ষণের মাধ্যমে বা রাবিং এর মাধ্যমে চার্জ ক্রিয়েট করা যায়। তো আরেকভাবে চার্জ ক্রিয়েট করা সেটা হচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে। ইন্ডাকশন মানে হচ্ছে সোজা জিনিস, মানে আপনি আরেকজনকে আকর্ষণ করবেন। যেমন আমি একটা নেগেটিভ চার্জ যুক্ত বস্তু আনছি, তো নেগেটিভ চার্জের বস্তু যদি আনি, নেগেটিভ চার্জ গুলো কি করবে, তার পজিটিভ চার্জ অন্য একটা বস্তুর পজিটিভ চার্জ গুলোকে আকর্ষণ করবে। তাহলে অন্য একটা বস্তু যদি এটা হয়, এটার পজিটিভ চার্জ গুলো এখানে এই প্রান্তে এসে জমা হবে। তো এটা বলা হয় ইন্ডাকশন, মানে একজনের প্রভাবে আরেকজনকে চার্জিত করা। তো দেন আমরা যদি সরায় ফেলেন তখন কি হয়, বস্তুটার এই প্লাস চার্জ গুলো সব দিকে আবার ছড়ায় যাবে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তো বস্তুটাকে এভাবে পজিটিভ চার্জে চার্জিত করা যায়। তো এটা বলা হয় ইন্ডাকশন। এরপর হচ্ছে চার্জযুক্ত যেকোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে। এটা আপনারা সবাই জানেন যে পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সরি বিকর্ষণ করে। বাট ভিন্নধর্মী চার্জ পরস্পরকে আবার আকর্ষণ করে। তো এটার জন্য একটা কুলম্বস ল আছে, একেবারে ফান্ডামেন্টাল ল। এটা মানে মানুষ প্র্যাকটিক্যাল থেকে পড়ে, প্র্যাকটিক্যাল বলে 9-10 থেকেই পড়ে। কুলম্বস লটা কি, দুটো চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা আছে, হ্যাঁ, এই বলটার প্রপোর্শনাল টু হচ্ছে, মানে সমানুপাতিক হচ্ছে দুটো চার্জের ভরের, মানে ভর বলবো না, দুটো চার্জের গুণফলের সমানুপাতিক। দেন হচ্ছে তাদের দূরত্বের, যে আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আপনার প্রপোর্শনাল সম্পর্ক উঠানোর জন্য, মানে ইকুয়াল আনার জন্য এটা কনস্ট্যান্ট আনে কে। তো কেটারে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। হ্যাঁ, একটা ফিক্সড ভ্যালু আছে 9 × 10⁹ হ্যাঁ। তো এই চার্জের ডিরেকশন, মানে যে ফোর্স কিন্তু একটা ভেক্টর রাশি। হ্যাঁ, এটা একটা ডিরেকশন আছে, কোন চার্জ থেকে কোন চার্জের দিকে যাবে ডিরেকশনটা, এটা আমরা ম্যাথ করতে গেলে দেখবো। বাট আপনি বেসিক্যালি যদি আকর্ষণ ধরেন তাহলে যে ডিরেকশনে হয়, বিকর্ষণ হলে তার উল্টা ডিরেকশন হয়। ধরেন এখানে আমি একটা চার্জ দিলাম, হ্যাঁ এটা হচ্ছে ধরেন +2 কুলম্ব, কুলম্ব হচ্ছে একক, +2 কুলম্ব। আর এদিকে আর একটা চার্জ আছে, আহ, এটা আমি ধরেন লাল কালি দিয়ে দেখাই। এদিকে একটা চার্জ আছে, এটা হচ্ছে ধরেন -3 কুলম্ব, -3 কুলম্ব। লেখাটা বাজে হয়েছে যদিও, তো যাই হোক। তো এখানে ধরেন আমি বললাম যে এখানে একটা চার্জ রাখছি, এটা টেস্ট চার্জ। টেস্ট চার্জ মানে যে Q0 মনে করেন, চার্জের ভ্যালু আমি দিলাম না, টেস্ট চার্জ। তাহলে টেস্ট চার্জের জন্য এই এই -3 কুলম্বের জন্য এটা একটা বল লাভ করবে। হ্যাঁ, দুটা চার্জ যেহেতু তাদের মধ্যে একটা ফোর্স থাকবে। তা আমি যদি ফোর্সটা ধরি টেস্ট চার্জের দিকে ধরি, মাইনাস চার্জের জন্য, -3 কুলম্বের জন্য বলের যে ডিরেকশনটা, এটা আমি ধরলাম এটা দিকে। এটা দিকে ধরলাম, ভেক্টর ফিল্ডটা দিলাম এটা দিকে। তাহলে +2 কুলম্বের জন্য কি হবে, এটা দিকে হবে, এটা দিকে হবে না, এটা অপোজিটে হবে। কারণ একটা চার্জের জন্য এক ধরনের সাইন ধরলে আর একটা চার্জের জন্য আরেক ধরনের সাইন ধরতে হবে। যদি এটা এটা নেগেটিভ হতো তাহলে এটা দিকে হতো, এদিকে আসতো, Q0 এর দিকে আসতো।
যেহেতু এটা প্লাস চার্জ, তো যার কারণে আমি এটা ধরছি এটার দিকে, তাহলে এটা হবে এটার অপোজিটে। এভাবে করে ফোর্সের ডিরেকশন গুলো আমরা ধরতে হয় আর কি। তো এখানে আমি দেখাইছি যে যে কনস্ট্যান্ট এটার ভ্যালুটা হচ্ছে এটা কে ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ধরি আর কি। 8.98 রে আমরা 9 ধরি এটারে। এটা এত 8.98 ধরে না, এটা একেবারে ডিরেক্ট 9 ই ধরে আর কি। বা আমরা যেটা ধরে কইরা আসি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো এই কে টা আবার অ্যাকচুয়ালি এরকম না, কে টা হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে আসে, কে ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট। 4 পাই, আপনি যদি 4 বাই এপসিলন নট এর ভ্যালু ধরেন, এটা এপসিলনটা হচ্ছে এপসিলন বলা, এটা হচ্ছে পারমিটিভিটি অফ ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড কতটুকু স্ট্রং এটা এই এপসিলন নট দিয়ে বোঝায় আর কি। এটার ভ্যালু আছে 8.852 × 10⁻⁻12 এপসিলন নট এর ভ্যালু। আর 4 পাই গুণ দিবেন, দেন ইনভার্স করলে আপনারা কে এর ভ্যালু পাবেন। তো কে এর ভ্যালুটা তখন এরকম হয় আর কি। সরি। এরপর হচ্ছে আপনার কিছু ম্যাথ থাকে এই চ্যাপ্টার থেকে, যে আপনি কুলম্বস লটা ইউজ করে কোনো একটা চার্জের যেহেতু ওটা ভেক্টর রাশি হলে আমরা জানি কি একটা অনেকগুলা যদি আমার বল থাকে, ধরেন F1 একটা, F2 একটা, হ্যাঁ, F3 একটা, তাহলে কি হয় তাদের একটা রেজাল্টেন্ট ফোর্স ক্রিয়েট করতে হবে। তো রেজাল্টেন্ট ফোর্সটা যদি ক্রিয়েট করতে হয়, রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে তাদের ভেক্টর যোগফলের সমান। ভেক্টরের যোগটা একটু অন্যরকম। নরমাল যোগ আপনি কি করেন 3 + 4, হ্যাঁ, এটা কি করেন 7 করে ফেলেন। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে জিনিসটা এরকম হয় না, ভেক্টরের সাথে একই ডিরেকশনে যারা থাকে তাদেরকে যোগ করতে হয়, ভিন্ন ডিরেকশনের সাথে তাদের কতটুকু অ্যাঙ্গেলে থাকলে সেটা আবার তাদের ইয়ার লব্ধির মাধ্যমে বের করতে হয় বা নেটের মাধ্যমে বের করতে হয়, এফ নেট বলি আমরা যেটা। নেট ফোর্সটা হচ্ছে তাদের ভেক্টর যোগফলের সমান। তো আমি এখানে দেখাইছি, ধরেন এখানে একটা একটা চার্জ আছে Q3, হ্যাঁ, Q3 তে +65 মাইক্রোকুলম, আর এদিকে আছে Q2, এটা হচ্ছে +50 মাইক্রোকুলম, আর এদিকে আছে Q1 -86 মাইক্রোকুলম। তো এখানে কোশ্চেনটা বলছে যে এই Q3 এর উপর নেট চার্জ কত। তো এখানে বাইর করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে বের করতে হবে। কারণ Q2 এর জন্য, এই Q2 এর জন্য একটা নেট চার্জ বের করবেন এই Q3 এর উপর। তো সেটা ডিরেকশন ধরছে আর কি, ধরেন দুইটা তো পজিটিভ চার্জ, তাহলে ধরলো যে ডিরেকশনটা হবে ওই যে চার্জের উপর বাইর করতেছি সেই চার্জের দিকেই হবে। তো F32 লিখছি। F32 বোঝায় হচ্ছে আপনার 2/3 এর উপর যে বলটা, তাহলে পজিটিভ চার্জ হওয়াতে এটা ওটার দিকেই হয়েছে। আর এখন দেখেন এখানে Q1 যেটা, এটা কিন্তু নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ হলে কি এটার দিকে হবে, 65 মাইক্রোকুলমের দিকে হবে? হবে না। কি হবে, নেগেটিভ চার্জ হওয়াতে এটা অপোজিটে হবে। এটার আমি সাইন কনভেনশন ধরলাম। তাহলে একটা গেল এদিকে, হ্যাঁ, একটা গেল এদিকে, আর একটা গেল এদিকে। তাহলে নেট বলটা কি হবে, এইটা আর এইটা মধ্যবর্তী যে কোণটা এটা জানতে হবে আমাদের, হ্যাঁ, দেন সূত্র বসাতে হবে। এফ ইজ ইকুয়াল টু নেট যে বলটা সেটা হবে ইজ ইকুয়াল টু, ভেক্টরে আপনারা পড়ে আসেন যে F1² প্লাস F2² প্লাস 2F1 প্লাস 2F2, সরি F1² প্লাস F2² প্লাস 2F1 F2 কস থিটা বা কস আলফা, এটা হচ্ছে থিটা বা আলফা যেটাই বলেন আপনি, যেটা বলের মধ্যবর্তী কোণ। তো এভাবে করে রেজাল্টেন্ট এফ নেটটা বের করে। আর ডিরেকশনও বের করা যায়, ট্যান থিটা দিয়ে বের করে, দেখবো আমরা, ম্যাথ আছে এগুলো। তো এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির এডিশনটা একটু অন্যরকম হয়। কিরকম হয় দেখেন, একটা বল আছে F1 আর একটা বল আছে F2। তো তাদের যেই রেজাল্টেন্ট যে বলটা সেটা কেমন হবে, রেজাল্টেন্ট বলটা অনেকে এভাবে বের করে, যেমন F1 এদিকে, F2 তে এদিকে আছে, F1 এদিকে আছে, F2 এদিকে আছে। তাহলে F2 কি করে, প্যারালালি একটা লাইন টানে এদিক দিয়ে। প্যারালালি যদি আমি একটা লাইন টানি, তাহলে F2 হয়ে গেল এখন এটা, এটা আমার F2 এখন, F2।
তাহলে একটা বল এদিকে আরেকটা বল এদিকে, তাহলে নেট বলটা কোন দিকে হবে? প্রথম বলের প্রথম থেকে, প্রথম বলের প্রথমটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম বলের প্রথম, আর দ্বিতীয় বলের শেষটা হচ্ছে এটা, এই যে দ্বিতীয় বলের শেষ। তো এই দুইটা আপনারা যোগ করতে হবে প্রথম থেকে শেষের দিকে। যদি যোগ করি তাহলে হবে এরকম। হুম। তো সেটা এখানে দেখা যায় F1 এদিকে F2 এদিকে বি নাম্বার ফিগারে, নেট বলটা হবে F is equal to F1 plus F2। সেম ভাবে এটা আবার এভাবেও করা যায়, F1 আর F2 দেওয়া আছে, তাহলে নেট বলটা তাদের মধ্যবর্তী কোণ যেটা 90 ডিগ্রি হইলে আপনি cos 90 ডিগ্রি বলবে, তাহলে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার ভাবে করে করা যায়। তো অনেক ভাবে করা যায়, আবার উপাংশে ভাগ করেও করা যায়, যেমন F1 যদি এদিকে আসে F1 এর দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে x অক্ষ বরাবর আর একটা হবে y অক্ষ বরাবর। সেম ভাবে F2 তার দুইটা উপাংশ হবে, একটা হবে x অক্ষ বরাবর আর একটা হচ্ছে y অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর গুলো যদি একই দিকে থাকে তাহলে যোগ করবেন, আর y অক্ষ বরাবর যদি বিপরীত দিকে থাকে যেহেতু, তাহলে বিয়োগ করতে হবে। তো এভাবে করেও নেট ফোর্স বাইর করা যায়। আচ্ছা, এখন আসেন ইলেকট্রিক ফিল্ড কি। অনেকক্ষণ ধরে বলতেছি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে আপনি যখন একটা চার্জ রাখেন, ধরেন আমি এখানে একটা চার্জ রাখলাম প্লাস কিউ চার্জ রাখলাম এখানে, তো একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে। মনে করেন এই সবুজ এরিয়ার মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে। তো ধরেন এখানে আমি একটা টেস্ট চার্জ রাখলাম, ধরেন কিউ নট রাখলাম। এই কিউ নটটা তার এরিয়ার মধ্যে যখন আসে, মানে কিউ এর এরিয়ার মধ্যে যখন কিউ নটটা আসে, তখন এই কিউ নটটা একটা বল লাভ করে, তখন বল লাভ করলে সে ওই দিক বরাবর একটা বল লাভ করে। তো এই বল লাভ করাটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, মানে একটা চার্জের জন্য আরেকটা চার্জ যে বল লাভ করে সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ পজিটিভ চার্জ থেকে বের হয়, পজিটিভ থেকে বের হয় অলওয়েজ, নেগেটিভে গিয়ে ঢুকে। ধরেন আমি এখানে একটা চার্জ রাখলাম প্লাস কিউ, আর আরেকটা চার্জ রাখলাম এখানে মাইনাস কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। হুম, এভাবে হবে। তো এরকম এভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন বলে আর কি। তো এখানে সেটা দেখানো হয়েছে ইলেকট্রিক ফিল্ড লাইন। তো এভাবে করে করা যায়। আপনার ইলেকট্রিক ফিল্ড বের করার অনেক ল আছে। যেমন আমরা যদি এখানে দেখি ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এফ বাই কিউ হয়, এফ তো আপনি জানেন, এফ হচ্ছে কি 1/4 পাই এপসিলন নট। যদি এখানে এটার জন্য এফ করি, বের করি, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ। আমি কিউ 1 দিলাম, কিউ আর কিউ নট দিলাম ধরেন, তাহলে কিউ ইন্টু কিউ নট ডিভাইড বাই, তার মধ্যবর্তী দূরত্ব মনে করেন আর। আর তাহলে আপনি এখন যদি ই বের করতে কি করবেন, এটারে কিউ দ্বারা ভাগ দিবেন। তাহলে কিউ দ্বারা যদি ভাগ দেন তাহলে থাকে কি, যদি কিউ দ্বারা ভাগ দিই তাহলে কিউ কিউ কাটা যাবে, থাকবে ই ইকুয়াল টু তখন হবে কে ইন্টু কি, আচ্ছা আর স্কয়ার হবে, স্কয়ার তোমার আমার, তাহলে এফ ইজ ইকুয়াল টু কে, আর ই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ নট ডিভাইড বাই আর স্কয়ার। এভাবে সূত্রটা হয় আর কি, ইলেকট্রিক ফিল্ডের সূত্রটা হয় যে চার্জটা বল লাভ করতেছে সেটার জন্য ডিভাইড বাই আর স্কয়ার। এভাবে করে ইলেকট্রিক ফিল্ডের সূত্রগুলো আসে, জাস্ট এটা কিউ দ্বারা ভাগ দিতে হবে আর কি। বা এক কিউ নটটা যদি আপনি 1/1 কুলম ধরেন তাহলে এফটা হয়ে যাবে ই আর কি। তো ভাবে করে বার করে, যেমন আমি এখানে একটা চার্জ রাখছি, যদি দেখেন বড় মোটা করে নিই। এখানে একটা পজিটিভ চার্জ কিউ রাখছি, তো এই কিউটা পজিটিভ চার্জ। তো এখানে আমি একটা পি পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড মানে একটা টেস্ট চার্জ রাখি পি পয়েন্টে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, ই ইকুয়াল টু কার জন্য বল লাভ করতেছেন, আপনি বল লাভ করতেছেন এই প্লাস কিউ চার্জের জন্য। তো ই ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কয়ার, যার জন্য বল লাভ করবেন তারে রাখবেন এই যে কিউ হিসেবে চার্জটা, আর আরটা হবে যে ডিসটেন্স আপনি বাইর করবেন। তো এটা বলা হয় পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, মানে একটা পয়েন্ট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পাইছেন সেইটা।
তো এখানে সেটা দেখানো হয়েছে E ইকুয়াল টু কি হবে F বাই কিউ। এই ছোট কিউটা অ্যাকচুয়ালি যেটা আমি টেস্ট চার্জ বলছিলাম, যে ছোট কিউ দেখতেছেন না, এটা হচ্ছে টেস্ট চার্জ, এটা এই পি বিন্দুতে আছে। তো এটার জন্য F ইজ ইকুয়াল টু কি K ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো E ইজ ইকুয়াল টু কি হবে F বাই কিউ হবে। তো F বাই কিউ করলে মানে কিউ কিউ কাটা যাবে, জাস্ট থাকবে E ইজ ইকুয়াল টু কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো আপনি যদি কোনো একটা চার্জ এরকম দিয়ে দিলেন ম্যাথ, যে এটা চার্জ আছে আর দূরত্বে আপনি ইলেকট্রিক ফিল্ড বের করেন, তো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে কোন চার্জটার জন্য সে বল লাভ করতেছে বলছে। হুম, তো ওইটা রাখবেন উপরে ডিভাইড বাই আর স্কোয়ার, যে দূরত্ব বের করবেন। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাও যেহেতু একটা বলের থেকে আসছে, এফ থেকে যেহেতু আসছে ইলেকট্রিক ফিল্ড, এফ যেহেতু কি ভেক্টর রাশি, তার উপর কি দিতে হয়, ভেক্টর একটা সাইন দিতে হয়। তো সেম ভাবে ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর রাশি, তার উপর কি দিতে হয়, একটা সাইন দিতে হয়। ভেক্টর তারও ক্যালকুলেশন গুলো ভেক্টর ক্যালকুলেশন হয়, ভেক্টরের মতো যোগ বিয়োগ হবে। হ্যাঁ, আচ্ছা। তো একটু আগে যেটা বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন কই থেকে বের হয়, পজিটিভ চার্জ থেকে বের হয় উপরে, পজিটিভ চার্জ থেকে বের হয়, সব ডিরেকশনে বের হয়, এটা অমনি ডিরেকশনাল বলে। অমনি ডিরেকশন মানে যে সব দিকে যখন রেডিয়ালি বের হয়, আর মাইনাস চার্জের দিকে ঢুকে, চার্জ গুলো দেখেন মাইনাস চার্জের দিকে ঢুকতেছে সবগুলো। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা ফিল্ড লাইন বলে আর কি, ইলেকট্রিক ফিল্ড লাইন। তো ফিল্ড লাইন আর ফিল্ড একটু পার্থক্য আছে। তো এখানে লিখেছি ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইমাজিনারি লাইন্স, কল্পিত লাইন্স drawn in such a way that direction at any point is the same as the direction of the field at that point. কোনো পয়েন্টের দিকে ডিরেকশন করা, এখান থেকে বের হবে ঘুরে ঢুকে মাইনাস কিউ তে এসে ঢুকবে এভাবে। তো ফিল্ড লাইন গোজ আওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ, মানে পজিটিভ চার্জ থেকে বের হয় এন্ড টুয়ার্ড নেগেটিভ চার্জ, এবং নেগেটিভ চার্জের ভিতর ঢুকে। তো এভাবে করে আপনার ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করে, যেমন এখানে আমি আঁকছি। ইলেকট্রিক ফিল্ড গুলা কিভাবে দেখছেন, ব্যাকায়া ঢুকতেছে, এদিকে ঢুকতেছে, এখান থেকে প্লাস চার্জ থেকে মানে একই চার্জ হলে এভাবে ঢুকবে, আর যদি বিপরীত চার্জ হয় তাহলে এখানে একটা দেখবেন এটা কোনো কিছু ইন্টারেকশন, ফিল্ড লাইন কিন্তু এদিকে নাই, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে নাই, খালি। আবার দেখেন এদিকে ইলেকট্রিক ফিল্ড বেশি, যেদিকে ফিল্ড লাইন বেশি হবে সেদিকে কি আপনার ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং তত বেশি। আমি বললাম যে এখানে একটা ফিল্ড লাইন এঁকে দিলাম, বললাম যে কোথায় ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা বেশি, তাহলে বুঝতে হবে যেখানে ফিল্ড লাইনের সংখ্যা বেশি, এই জায়গাটাতে এই যে সবুজ জায়গাটাতে সংখ্যা বেশি। তো যার কারণে ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটি বেশি, এখানে ফিল্ড লাইনটা স্ট্রং, বাট এখানে স্ট্রং না। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড তো যেহেতু বের হয় এখান থেকে, আমি তো বললাম যে ফিল্ড লাইন আর ফিল্ডের মধ্যে পার্থক্য আছে। ফিল্ড লাইনটা হচ্ছে যেটা যেভাবে বের হইতেছে, বের হয়ে আপনার যে কোনো এখানে ঢুকতেছে, সেটা বলা হয় ফিল্ড লাইন। আর ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে হয় তাহলে এটা ট্যানজেন্ট আঁকতে হয়। ট্যানজেন্ট মানে হচ্ছে যে কোনো কার্ভের কোনো একটা পয়েন্টের মধ্যে একটা সরল রেখা আঁকতে হয়, এই সরল রেখাটা হচ্ছে মনে করেন এইটা। তো এটার বলে ইলেকট্রিক ফিল্ড। যদি ফিল্ড লাইন দিয়ে দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে কি তার ট্যানজেন্টটা। আচ্ছা, তো এখানে সেম ভাবে আমি দেখালাম যেটা পজিটিভ প্লেট রাখলাম, পজিটিভ চার্জ রাখলাম। তো এখান থেকে আবার আমি কিছু নেগেটিভ চার্জ রাখলাম। তো নেগেটিভ চার্জ গুলা পজিটিভ চার্জ গুলাকে কি ফিল্ড লাইন পজিটিভ চার্জ থেকে বের হবে, তাহলে বের হইলে এভাবে বের হবে পজিটিভ চার্জ থেকে এভাবে। তো এটা যদি এই দুইটা প্লেট যদি অনেক দূরত্বে রাখেন তাহলে একটা বাঁকায় বের হবে, বাট যদি কাছাকাছি রাখেন, এভাবে অনেক কাছাকাছি রাখেন, তাহলে হবে কি অনেকটা লাইন হবে, মানে বাঁকানো হবে না, দেখেন স্ট্রেট লাইনের মতো হবে। তো ক্যাপাসিটর যেটা বলে, ক্যাপাসিটর এভাবে তৈরি করে, দুইটা প্যারালাল প্লেট রাখে, তো এর মাঝখানে কিছু অন্তরক পদার্থ দিয়ে দেয়, ইনসুলেটর টাইপের কিছু দিয়ে দেয়, এয়ার থাকে, এয়ার এক ধরনের ইনসুলেটর এখানে, বা তুলাও দেয়। হ্যাঁ, তো এভাবে করে ইনসুলেটর দিয়ে আপনারা একটা ক্যাপাসিটর তৈরি করে। আমরা দেখবো ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে শক্তি সঞ্চয় করতে পারে। আর যেহেতু দুইটা চার্জ যদি অপোজিট ডিরেকশনে থাকে, প্লাস চার্জ এবং মাইনাস চার্জ, তাদের ভ্যালু যদি সেম হয়, এটার ভ্যালু যদি 2 কুলম হয়, +2 কুলম, আর এটার ভ্যালু যদি -2 কুলম হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এদেরকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল মানে ডাইপোল মানে দুইটা পোল থাকবে, এই একটা পোল এই আরেকটা পোল। তো টু ইকুয়াল চার্জেস অপোজিট ইন সাইন, তখন এটা বলা হয় ইলেকট্রিক ডাইপোল। এবং ইলেকট্রিক ডাইপোল গুলা কি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে। হ্যাঁ, এটা ডিস্টেন্সে থাকে, আপনি এটা মিরর রাখেন, এটা যদি 1 মিটার হয় এতটুকু, এটাও হবে 1 মিটার। এখানে যদি +2 থাকে
ডাইপোলের ক্ষেত্রে এদিকে +2 কুলম্ব থাকলে উম, এদিকে হবে -2 কুলম্ব। তো এভাবে ইলেকট্রিক ডাইপোল ক্রিয়েট হয়। সামারি অফ ফিল্ড লাইন যেটা আমি বললাম এতক্ষণ, ফিল্ড লাইন ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড ইজ ট্যানজেন্ট টু দ্য লাইন। হুম, যেটা বললাম যে আপনার কার্ভের একটা ট্যানজেন্ট মানে হচ্ছে একটা সরল রেখা একটা পয়েন্ট দিয়ে স্পর্শক আর কি, যেটা বলি আমরা বাংলায়। ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড ইজ প্রপোর্শনাল টু দ্য ডেনসিটি অফ দ্য লাইন, মানে ওই যে যেটা বললাম যে ফিল্ড লাইন্সের ইন্টেন্সিটিটা বুঝতে হলে যে জায়গায় ডেনসিটিটা বেশি থাকবে সেটা দিয়ে বোঝায় আর কি। আর ফিল্ড লাইন্স স্টার্ট অন পজিটিভ চার্জেস এন্ড এন্ড অন নেগেটিভ চার্জেস, এটা তো সবাই আমরা জানি, যেটা আগে বললাম পজিটিভ দিয়ে বের হয় ঢোকে। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে আপনার যে আপনি যখন এই যে তারের মধ্যে দিয়ে আপনার কারেন্ট ফ্লো হয়, আপনারা কি মনে করেন একটা, ধরেন একটা তার নিলাম, তার তো এরকম একটা ভিতরে খালি থাকে, হ্যাঁ ভিতরে খালি থাকে আর এদিক দিয়ে আপনার ফ্লো হয় ইলেকট্রন, ইলেকট্রন দিয়ে মাইনাস দিয়ে দেখাই। তো ইলেকট্রন ফ্লো হইলে ইলেকট্রন কিন্তু ভিতর দিয়ে ফ্লো হয় না, কিন্তু এটা মনে রাখবেন, ইলেকট্রন হলো সারফেসে থাকে, এই তারের সারফেস গুলোতে থাকে, এই প্লাস চার্জ এখানে থাকে, ভিতরে কিন্তু চার্জ থাকে না, এটা মনে রাখবেন। যখন কোনো কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন বা যেটাই যাক পরিবহিত হয় যখন, তখন কি হয় চার্জ গুলো সারফেসে থাকে। তো সারফেসে থাকার কারণ হচ্ছে আপনার ভিতরে ইলেকট্রিক ফিল্ড নাই, ইলেকট্রিক ফিল্ড থাকে কোথায়, সারফেসে, সারফেস এবং পারপেন্ডিকুলারলি থাকে, এই যে পারপেন্ডিকুলারলি, এই যে পারপেন্ডিকুলারলি থাকবে সারফেস, যেটা কন্ডাক্টরের ক্ষেত্রে আর কি। তো ভিতরে এই ফিল্ড লাইনটা নাই, তো ফিল্ড লাইন না থাকার কারণে ভিতর দিয়ে কোনো চার্জেস ফ্লো হয় না, সারফেস দিয়ে যায় অলওয়েজ। তো কন্ডাক্টরের ক্ষেত্রে এখানে লিখে দেয় স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর ইজ জিরো ইফ ইট আর নট দ্য চার্জেস উড মুভ, মানে ইনসাইডে যে কন্ডাক্টরে ইলেকট্রিক ফিল্ডটা শূন্য হয়। ইলেকট্রিক ফিল্ড কোথায় সর্বোচ্চ হয়, একেবারে সারফেসে। তো এটা এখানে বললাম, এটা আবার গাউস ল দিয়ে দেখায়, এখানে এই যে দেখালাম যে আপনি চার্জ গুলা এদিকে সবগুলো এদিকে রিসাইড হয়ে গেছে, সারফেসে চলে আসছে, ভিতরে কোনো ইয়ার নাই। তো যখন গাউস ল আমরা অ্যাপ্লাই করবো তখন দেখা যায় যে গাউসের সারফেসে এটা দেখা যায় এখানে কোনো চার্জ নাই, চার্জ না থাকলে এখানে ফিল্ডটা শূন্য হয়, ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়। সারফেসে চার্জ থাকার কারণে সারফেসে ইলেকট্রিক ফিল্ড থাকে। তো সেটাই আমি এখানে আবার দেখাইছি যে ইলেকট্রিক ফিল্ড সারফেসে থাকে গুড কন্ডাক্টরের ক্ষেত্রে পারপেন্ডিকুলারলি, ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ এ কন্ডাক্টর। তো এটাই বললাম আর কি, পারপেন্ডিকুলারলি থাকবে বাট ভিতরে থাকবে না, ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তো ওই রিলেটেড কিছু ম্যাথ আছে, আপনারা একটু দেখে নেবেন যে -8 মাইক্রোকুলমের জন্য +2 ন্যানোকুলম একটা বল লাভ করে 400 নিউটন, সরি 4000 নিউটন। তাহলে আপনাকে বললো যে এই ইলেকট্রিক ইয়া ফিল্ডের ভ্যালুটা কত। তো ওইভাবে এসব কিছু ম্যাথ আছে, এগুলো একটু দেখে নিন, ইজি ইকুয়াল টু F/Q, হ্যাঁ, একটা চার্জের জন্য আর একটা যে বল লাভ করে সেটা আর কি। তো এভাবে কিছু ম্যাথ আছে, দুইটা ম্যাথ একই রকম দেখতে মোটামুটি। তো এগুলো একটু দেখবেন আপনারা, ম্যাথ গুলো থাকে পরীক্ষায়। 4000 ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিয়ে দিছি, between two parallel plates what is the magnitude and direction of the force on the electron that passes horizontally between the plates, মানে একটা ইলেকট্রন যখন এই দুইটা প্লেটের মাঝখান দিয়ে যায়, দুইটা প্যারালাল প্লেটের মাঝখান দিয়ে যায়, তখন একটা ফোর্স লাভ করে। তো সেটা কত, সেটা বের করতে বলছে। তাহলে F is equal to Q, ই করবেন, কিউ দেওয়া আছে, ই দেওয়া আছে, বের করে ফেলবেন। দেন হচ্ছে আবার এখানে এটা দেওয়া আছে, what is the electric field intensity at point P, distance of 3 meter from negative charge -8 nanocoulomb, মানে 8 ন্যানোকুলম থেকে 3 মিটার দূরে পি বিন্দুতে আপনার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত। তাহলে এইট কোন চার্জের জন্য বল লাভ করছেন, এই কিউ চার্জের জন্য। তাহলে এই কিউ চার্জ রাখবেন উপরে, 8 ন্যানোকুলম, এটার জন্য তো আপনি বল লাভ করতেছেন পি পয়েন্টে। আর কে তো আছে আর আর দেওয়া আছে, ভ্যালু বলে দিবেন। হুম তাহলে আর ডিরেকশনটা হচ্ছে ওই যে যেটা বললাম, ফিল্ড কই থেকে যায়, মাইনাস চার্জের দিকে যায় আর প্লাস থেকে বের হয়। তো যেহেতু এখানে -8 ন্যানোকুলম মাইনাস চার্জ হিসেবে আছে এটা, তাহলে ফিল্ডের ডিরেকশনটা হবে পি থেকে -কিউ এর দিকে। তো এভাবে করে কিছু ম্যাথ আছে, যেমন আরো একটা ম্যাথ যেটা, সেটা হচ্ছে এখানে একটা চার্জ আছে -Q1, -3 ন্যানোকুলম, আর এখানে একটা চার্জ আছে Q2 +6 ন্যানোকুলম। তো
এ পয়েন্টে আপনার নেট ইলেকট্রিক ফিল্ড কত। তো এভাবে বাইর করা যায়। ফার্স্টে এই Q1 এর জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বাইর করবেন। আবার Q2 এর জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বাইর করবেন। যে Q1 এর জন্য যেটা নেগেটিভ চার্জ, ধরলেন যে ফিল্ডের ডিরেকশনটা তার দিকে হইলো, Q1 এর দিকেই হইলো যেটা নেগেটিভ চার্জ। আর এদিকে যে Q2 পজিটিভ চার্জ, তো সেটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে কি? পজিটিভ চার্জ থেকে বের হবে। তাহলে এদিকেই ধরলেন আপনি। তো একটা ডিরেকশন এদিকে E1 আর একটা ডিরেকশন E2 এদিকে। তাহলে নিট বলটা কত হবে? তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড হবে, এখানে আমি দেখাইছি, এই যে নেট ইলেকট্রিক ফিল্ড হবে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, এটা R1 হবে না, E2 হবে, আর E1 হবে প্লাস 2 E1 E2 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে শূন্য। cos 90 ডিগ্রি ভ্যালুটা শূন্য হওয়াতে দুইটা ফিল্ডের মধ্যবর্তী কোণটা শূন্য হওয়াতে এটা আমাদের এই যে কোণ দুইটা শূন্য 90 ডিগ্রি হওয়াতে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে শূন্য। তো জাস্ট থাকবে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। এটা E1 হবে, সরি এখানে ভুল লাগছে, E1 E1 স্কয়ার। আর যদি ওই যে লব্ধিটা যে ER টা এটা কত ডিগ্রি কোণে আছে সেটা যদি জানতে চান, তাহলে কি করতে হবে? tan থিটা করতে হবে। tan থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। লম্বকে এখানে E1, এটা হচ্ছে লম্ব, আর ভূমিটাকে যার সাথে কোণ আছে সেটা হচ্ছে ভূমি E2। তাহলে tan phi is equal to E1 by E2, এটা হচ্ছে লব্ধিটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে। তো এভাবে দুইটা করা যায় আরকি। তো ইজিলি এই ম্যাথ গুলো ইজি খুবই, আই থিঙ্ক আপনারা পারবেন। এবং এখানেও সেটা দেওয়া আছে, একটা ইস্টে একটা ওয়েস্টে দেওয়া আছে, একটা নর্থে দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড। রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে এবং সরি এবং মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করা যায়। এখানেও সেম একটা ম্যাথ, Q2 একটা চার্জ আছে, Q1 একটা চার্জ আছে, তাহলে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত হবে, বি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত হবে। তাহলে প্রথমে এটার জন্য আহ, এই Q2 এর জন্য এটা E1 এর দিকে একটা বল দিবেন, E1 পাবেন। আবার এই Q1 যেটা মাইনাস, এটার জন্য এদিকে একটা পাবেন। তাহলে একটা গেল উপরে, হ্যাঁ, একটা গেল উপরে আর একটা গেল এদিকে। তাহলে মধ্যবর্তী কোণ আমার এটা জানতে হবে। এটা জানলেই আমি নেট ইলেকট্রিক ফিল্ড বের করে ফেলতে পারবো। সেম ভাবে বি পয়েন্টের জন্য ওইভাবে বের করা যায়। আপনি তাহলে দূরত্ব, কোণ এগুলো জানলেই আপনি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করে ফেলতে পারবেন। তো এভাবে আপনার আরেকটা জিনিস দেখানো হচ্ছে, যেমন এখানে একটা প্যারালাল প্লেট রাখা হয়েছে, পজিটিভ চার্জ দিয়ে দিয়েছে, নেগেটিভ চার্জ দিয়েছে। তাহলে এদিকে যদি পজিটিভ চার্জ হয় তাহলে কি ইন্ডাকশনের কারণে এদিকে নেগেটিভ চার্জ হবে, নেগেটিভ চার্জ, হুম, নেগেটিভ চার্জ হবে। আর এদিকে তাহলে এর যদি নেগেটিভ চার্জ হয় এদিকে কি হবে? পজিটিভ চার্জ হবে ইন্ডাকশনের কারণে, স্বাভাবিক। তো প্যারালাল প্লেটের ভিতর আরেকটা প্যারালাল প্লেট লাগাই দিলাম বা স্কোয়ার বক্স লাগাই দিলাম, তো সেটাও একটা ক্যাপাসিটেন্স ক্রিয়েট করে ফেলবে। তো এখানে দেখানো হয়েছে, এটাই দেখানো হয়েছে যে এই নিউট্রাল হলো মেটাল বক্স ইজ প্লেসড। হলো মেটাল বক্স মানে যে এটা প্লেসড করছি আমি কোথায়? দুইটা প্যারালাল প্লেটের মাঝখানে। হোয়াট ইজ দ্য ফিল্ড লাইক ইনসাইড দ্য বক্স? ইনসাইড দ্য বক্সের মধ্যে ফিল্ড কিরকম হবে? এই প্যারালাল প্লেটের মধ্যে ফিল্ডটা হচ্ছে এদিক বরাবর, কিন্তু ইনসাইড দ্য বক্সে দেখেন ফিল্ড কিন্তু অপোজিটে হবে, কারণ এদিকে মাইনাস এদিকে প্লাস। ইনসাইড দ্য বক্স হবে কি? এদিকে ইলেকট্রিক ফিল্ড হবে। কথা বুঝছেন? তো এভাবে কইরা করা যায়, এসব কিছু কনসেপ্ট আছে। তো এগুলা আমরা, আরো আছে কনসেপ্ট, গাউস ল, আমরা নেক্সট ক্লাসে আই থিংক দেখবো এগুলো। আপাতত আজকে এতটুকু পর্যন্তই দেখেন। হুম, এরপরে আমরা 30 থেকে আবার শুরু করব। তো আজকে এতটুকুই। উম, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। ক্লাসে আমরা আপনারা না বুঝলে আমরা একটা ডিসকাশন ক্লাস নেব, এটা আজকেই, ওটার মধ্যে আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ, বা আপনারা কোশ্চেন অ্যারেঞ্জ করবেন, তাহলে আমি এটা সলভ করে দেবো কোনো যদি কিছু না বুঝে থাকেন আপনারা।